আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ডিফারেন্সিয়েশনের থিওরি রিলেটেড আলোচনার দ্বিতীয় পর্ব। তো চলো শুরু করা যাক। তো ডিফারেন্সিয়েশন ব্যাপারটা বোঝার আগে আমাদের আগে জানতে হবে ডিফারেন্সিয়েশন আসলে কী বোঝায়। তো ডিফারেন্সিয়েশন মেইনলি পরিবর্তনের হার নিয়ে গণনা করে। পরিবর্তনের হার, এই পরিবর্তনের হার নিয়ে গণনা করে আসলে ডিফারেন্সিয়েশন। তো পরিবর্তনের হার জিনিসটা কি? এই পরিবর্তনের হার জিনিসটা বলতে আসলে বোঝায় ঢাল। এখন কোশ্চেন আসবে ঢাল জিনিসটা কি? তো আমাদের দেশের স্কুল কলেজের টিচাররা ঢালের একটা সংজ্ঞা দিয়ে থাকে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ওই সরলরেখার ঢাল বলে। তো আমি মনে করি এটা এমন একটা সংজ্ঞা যে সংজ্ঞা দ্বারা আসলে ঢাল কী জিনিস তার কোনো কিছু আসলে বোঝা যায় না। তো আমরা একটু ঢাল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে ঢাল জিনিসটা আসলে কী। মনে করো একটা রাস্তা আছে এরকম, এখান থেকে এতটুকু এরকম সোজা গেছে, দেন এখান থেকে অল্প একটু উপরের দিকে উঠছে, এরপরে সে আবার এরকম সোজা গেছে, এরপরে সে আবার নিচে নামছে, এখান থেকে আবার সোজা গেছে। তো আমরা যখন এই রাস্তা দিয়ে চলবো, তো চলতে চলতে যখন এই পজিশনে আমরা আসি, তখন এইখান থেকে এতটুকু রাস্তাকে আমরা বলি ঢালু পথ। আবার এইখান থেকে এতটুকু যাওয়ার পরে যখন এই পজিশনে আসি, তখন এইখান থেকে আবার এতটুকু রাস্তাকে আমরা বলি ঢালু পথ। তো আমি আমার ভাষায় বলি ঢালু পথের যেটা বৈশিষ্ট্য তাকেই বলা হয় ঢাল। তার ঢালের প্রথম একটা সংজ্ঞা আমরা লিখব। ঢালু পথের যেটা বৈশিষ্ট্য, তাকে ঢাল বলে। আচ্ছা, ঢালু পথের বৈশিষ্ট্যকে ঢাল বলে, মানে যেই বৈশিষ্ট্যের কারণে কোনো একটা পথ ঢালু হয় সেই বৈশিষ্ট্যকে আমরা ঢাল বলবো। এখন কোশ্চেন আসবে তাহলে কোন বৈশিষ্ট্যের কারণে পথটা ঢালু হইতেছে? তাহলে একটু চিন্তা করি। তো এই জিনিসটাকে আমরা একটু নিচের দিকে নামায় নিয়ে আসি। এখন মনে করো এই দিকে যেই দিকটা, এটাকে আমি বললাম ভূমির দিকে, আর এই দিক বরাবর যে দিক তাকে আমি বললাম উলম্ব দিক। এতটুকু রাস্তার একটা বৈশিষ্ট্য দেখো, এখানে উলম্ব মানে ভূমির দিকে আমি যতখানি আগাইতেছি, এই আগানোর সাথে উলম্ব দিকের কোনো পরিবর্তন নাই। মানে এখানে সামনের দিকে আগাইলে আমি উপরের দিকে উঠতেছি না, কিন্তু এইখানে এতটুকু রাস্তায় আমি সামনের দিকে যখন আগাবো একই সাথে উপরের দিকে উঠব। এর মানে ভূমির দিকের সাপেক্ষে উলম্ব দিকের একটা পরিবর্তন আছে। আবার এতটুকু কথা চিন্তা করো, এইখানে যখন আমি সামনের দিকে আগাবো তখন নিচের দিকে নামবো, তো নিচের দিকে নামাটাও এটা উলম্ব দিকের পরিবর্তন, এই পরিবর্তনটা ঋণাত্মক। তাহলে এখানেও আমরা বলতে পারি যে ভূমির দিকের সাপেক্ষে উলম্ব দিকের একটা পরিবর্তন আছে। আচ্ছা, তাহলে উলম্ব দিকের যে পরিবর্তন ভূমির সাপেক্ষে,
এইটাই কি ঢালু পথের বৈশিষ্ট্য না? অবশ্যই এটাকে আমরা একটা বৈশিষ্ট্য বলতে পারি, যে যেই পথে ভূমির দিকের সাপেক্ষে উলম্ব দিকের পরিবর্তন আছে সেই পথটা হয় ঢালু। তাহলে ঢালের আমরা আরেকটা সংজ্ঞা লিখতে পারবো, যে ভূমির দিকের সাপেক্ষে অথবা ভূমির সাপেক্ষে উলম্ব দিকের পরিবর্তনকে ঢাল বলে। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো আমরা একটা এক্সট্রা পেজ নেই, জিনিসটাকে আমি একটা গ্রাফে প্লট করলাম। মনে করো গ্রাফটা এরকম, এখন আমি এটাকে এমন আঁকলাম যে এরকম, দেন এরকম, এরপরে এরকম। আচ্ছা, আগে যেই দিকটাকে আমি উলম্ব দিক বলছিলাম সেইটাকে আমি বললাম এক্স অক্ষ, না সরি, আগে যেই দিকটাকে আমি ভূমির দিক বলছিলাম ওইটাকে বললাম এক্স অক্ষ, আর আগে যেই দিকটাকে আমি উলম্ব দিক বলছিলাম ওইটাকে আমি বললাম ওয়াই অক্ষ। তাহলে চিন্তা করো, এই জায়গায় আমি বলছিলাম যে ভূমির সাপেক্ষে উলম্ব দিকের পরিবর্তন, তার মানে এতটুকু পথ হলো ঢালু পথ। তো এখন যেহেতু ভূমিটাকে এক্স আর উলম্বটাকে ওয়াই বলছি, তো এটাকে আমি বলতে পারি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের যেটা হার সেটাকে আমি বলবো ঢাল। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা লিখব, যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনকে ঢাল বলে। তাহলে এখন দেখো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কেমনে লিখতে পারি। দেখো যার সাপেক্ষে তাকে আমরা নিচে রাখি সবসময়। মনে করো একটা চকলেট আছে, যে চকলেটটার নাম মনে করো এই চকলেটটার দাম মনে করো 20 টাকা। আরেকটা চকলেট আছে, যে চকলেটটা মনে করো বি চকলেট, যেটার দাম মনে করো 10 টাকা। এখন আমি প্রশ্ন করলাম যে বি এর সাপেক্ষে এ এর দাম কত গুণ বেশি। তাহলে তুমি কি করবা, তুমি এটাকে বি দিয়ে ভাগ দিবা, যার সাপেক্ষে তাকে দিয়ে ভাগ দিচ্ছ, তখন লিখবা 20/10 ইকুয়াল টু 2। মানে বি এর সাপেক্ষে এ এর দাম 2 গুণ বেশি। যদি বিষয়টা এরকম হয়, তাহলে আমি যখন বলবো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, তাহলে এক্সটাকে নিচে রাখবো। তাহলে আমি রাখবো ঢালকে, যেটা আমি প্রকাশ করি আমি ঢালই লিখলাম আপাতত, যেহেতু এক্সের পরিবর্তন তাই এক্সটাকে নিচে রাখবো। তো এক্সের পরিবর্তনকে আমি লিখলাম ডেল এক্স। এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, এই ওয়াইয়ের পরিবর্তনকে আমি লিখলাম ডেল ওয়াই। তাহলে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটাকে বলা হয় ঢাল। এখন একটা জিনিস চিন্তা করো, এই চিত্রটাকে আমি একটু ভালো মতো আঁকার চেষ্টা করি। মনে করো এইখানে যে বিন্দু, এই বিন্দুটা হলো x1,
আর এইখানে যে বিন্দু, এই বিন্দুটা হলো x2। তাহলে এইখানের বিন্দুটাকে আমি যদি স্থানাঙ্ক অবস্থায় লিখি তাহলে লিখতে পারবো x1, y1। আর এইখানের যে বিন্দু, এটাকে আমি লিখতে পারবো x2, y2। দেখো x এর পরিবর্তন কতটুকু, x এর পরিবর্তন x2 এর থেকে x1, তাহলে x2 থেকে আমি বিয়োগ দেব x1, এটাই আমার ডেল এক্স। আর y এর পরিবর্তন কতটুকু, দেখো এইখানে ছিল y1, এইখানে হয়েছিল y2, মানে এইখানে ছিল y1 আর এইখানে হয়েছে y2। তাহলে y এর যেটা পরিবর্তন সেটা হলো y2 মাইনাস y1, এটাকে আমি বললাম ডেল y। এখন এই জায়গার থেকে আসো, দেখো এই কোণটা যদি থিটা হইতো, যদি আমি বলতাম এই কোণটা থিটা, তাহলে আমি এই কোণের সাপেক্ষে আমি লিখতে পারতাম না এমনি যে ট্যান থিটা ইকুয়াল টু, এটা যদি থিটা হয় তাহলে এই সমকোণী ত্রিভুজটার এইটা লম্ব আর এইটা ভূমি, তাই লম্ব বাই ভূমি, তো লম্বটা হলো ডেল ওয়াই আর ভূমিটা হলো ডেল এক্স। তাহলে এই যে খেয়াল করছো, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটা যেই কথা, এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান একই কথা। এই কারণেই মেইনলি বলা হয় যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকেই ঢাল বলে। তখন এই ডেল ওয়াইটাকে আমি এমনি লিখতে পারি y2 মাইনাস y1, আর ডেল এক্সটাকে আমি লিখতে পারি x2 মাইনাস x1। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসবো যে ঢাল কি, ঢাল হলো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, অথবা ঢাল কি ভূমির সাপেক্ষে উলম্ব দিকের পরিবর্তন, যেই জিনিসটাকে আমরা বলবো ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন কোশ্চেন হলো ঢালের সাথে আমার পরিবর্তনের হার গণনার সম্পর্কটা কি। দেখো ঢালকে সাধারণত আমরা এম দ্বারা প্রকাশ করি, এম ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। এইটা কি, এক্সের পরিবর্তন, এক্সের পরিবর্তন, আর এই জিনিসটা কি ওয়াইয়ের পরিবর্তন। তাহলে এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, এটা কি পরিবর্তনের হার গণনা নয়? অবশ্যই। এক্সের পরিবর্তনের সাপেক্ষে যদি ওয়াইয়ের পরিবর্তন হয় তাহলে আমি এটাকে বলতে পারবো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। এর মানে কি, এটা কিন্তু এক্স পরিবর্তনের হার, এই জিনিসটাকে আমরা বলবো পরিবর্তনের হার। পরিবর্তনের হার। তো ডিফারেন্সিয়েশনের মেইন কাজই হলো এই পরিবর্তনের হারটা গণনা করা। যেরকম মনে করো এই দিক বরাবর যদি সময় হয়, এদিক বরাবর আমি লিখলাম যে এই দিক বরাবর হলো টাইম টি, আর এই দিকে বরাবর মনে করো সরণ এস। একটা গ্রাফ মনে করো এরকম, তাহলে আমি বলতে পারবো সময়ের সাপেক্ষে সরণ বৃদ্ধি পাচ্ছে, মানে সময়ের সাপেক্ষে সরণের একটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমি যদি ঢাল বের করতাম এই রেখাটার, তো এই রেখার ঢাল আমি কেমনে লিখতাম, এই রেখার ঢালটা এম ইকুয়াল টু সরণের পরিবর্তন ডেল এক্স বাই সময়ের পরিবর্তন ডেল টি। তাহলে খেয়াল করো এই সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, এই জিনিসটাকে আমরা কি বলি, বেগ। তাহলে এই যে পরিবর্তনের হার গণনা করা, এই জিনিসটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, মানে অন্তরীকরণ। মানে কোনো একটা জিনিসের পরিবর্তনের হার গণনার মাধ্যমে নতুন একটা রাশি আমরা নিয়ে আসি, মানে কোনো একটা জিনিসের ঢাল বের করার মাধ্যমে আর নতুন একটা রাশি নিয়ে আসি। এর মানে হলো কোনো একটা রাশি কত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, কোনো একটা রাশি ক্ষুদ্র সময়ে কতখানি পরিবর্তন হচ্ছে, সেইটার জন্যই মেইনলি আমরা ডিফারেন্সিয়েশন জিনিসটা ব্যবহার করি। তো একটু জিনিসটা নিয়ে একটু আলোচনা করি যে এটাকে যদি
আমরা এমনি চিন্তা করতাম যে আমরা একটু ঢাল নিয়ে চিন্তা করি, যে ফার্স্ট আমরা ঢাল কেমনে বের করতে পারি। দেখো, যখন আমরা ফাংশনগুলোকে এরকম করে আঁকছি, এটা একটা সরল রেখা, তখন এই সরল রেখার একটা জিনিস দেখো, এই জায়গাটায় পরিবর্তনটা যতখানি, এই জায়গাটাও পরিবর্তনটা ঠিক একই রকম। মানে এইখানে যদি ডেল এক্স পরিমাণ এক্সের পরিবর্তন হয় এবং সে একই সাথে যদি ওয়াইয়ের পরিবর্তনটা হয় ডেল ওয়াই, তাহলে আমি এরকম একটা পজিশনও যদি নিতাম, যেই পজিশনে এতটুকু মনে করো ডেল এক্স, তাহলে এতটুকু কিন্তু একই রকম ডেল ওয়াই হইতো। এর কারণটা হলো এই সরল রেখাটা, এটা একটা সরল রেখা, কারণটা এটা একটা সরল রেখা যেটা সব জায়গায়, মানে এটা স্ট্রেট লাইনের সব যে কোনো দুইটা বিন্দুর মধ্যকার দূরত্বটা যদি আমি বলতাম এমনে, যে কোনো দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব আমি কনস্ট্যান্ট রাখি, ডেল এক্সের মানটা আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে ডেল এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনটা সবসময় কনস্ট্যান্ট হবে, যেহেতু এটা সরল রেখা। কিন্তু ঝামেলা হয় অন্য একটা জায়গায়, সবসময় যে সরল রেখা হবে এরকম তো কোনো কথা নাই। তো সরল রেখা না হইলে কী হবে, সেইটা নিয়ে আমাদের হলো মেন আলোচনা। তো মনে করো এটা সরল রেখা না, তখন আসলে কি হবে? মনে করো রেখাটা হলো এরকম, আমি যে গ্রাফটা আঁকলাম, গ্রাফটা মনে করে এইরকম, তো এটা একটা সরল রেখা না। তো দেখেই বোঝা যাচ্ছে এইখান থেকে এতটুকের ঢালু পথটা যেই রকম, মানে এইখানে যতটুকু ঢালু, এইখানে কিন্তু অতটুকু ঢালু না, ওর থেকে আরও বেশি পরিমাণে ঢালু। তার মানে অবভিয়াসলি এইখানে ঢালের মানটা যা হবে, এইখানে ঢালের মানটা ভিন্ন রকম হবে। মানে এখানে যেহেতু ঢালু বেশি, তাই ঢালের মানটা এখানে বেশি হবে। জিনিসটা যদি এইরকম হইতো, তাহলে এইখানে ঢালের মানটা এইটার থেকে কম, মানে একই রকম কিন্তু ঋণাত্মক হইতো, মানে এটা নিচের দিকে নামতেছে। তো এইরকম ক্ষেত্রগুলো আমরা কি করতে পারি? ঢাল বের করার যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা দেখি যে আমরা কি করব। আমরা ফার্স্টে একটা সরল রেখা আঁকবো। মনে করো আমরা ঢাল বের করার সিস্টেমটা আমরা কি দেখছিলাম, আমরা ঢাল বের করার সিস্টেম দেখছিলাম ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা দেখছিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিচে দেখছিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা প্রথমে একটা বিন্দু নেই, মনে করো এটা একটা বিন্দু, যে এটা একটা বিন্দু, এটা হলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এইখানে মনে করা একটা বিন্দু, এটা হলো এক্স টু কমা ওয়াই টু। তাহলে এই দুটা বিন্দুকে যদি আমি একটা সরল রেখা দ্বারা সংযোগ করি, তাহলে এই সরল রেখাটার ঢাল হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিচে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, এই সরল রেখাটাকে এই বক্ররেখার ঢাল একই? অবভিয়াসলি এক না, কারণ এই সরল রেখাটার যতটুকু ঢালু প্রত্যেকটা জায়গায়, এই বক্ররেখাটার প্রত্যেকটা জায়গা অতখানি ঢালু না। তাহলে আমরা এই বক্ররেখাটার ঢাল কেমনে পাইতে পারি? একটু জিনিসটা যদি খেয়াল করো, এই যে বিন্দু, এই বিন্দুটাকে তুমি আর একটু কাছে নিয়ে আসতাম, এইখানে দিতাম, তাহলে জিনিসটা কি হইতো, সরল রেখাটা এরকম হইতো। এখন দেখো, বিন্দুটাকে আমি যখন কাছে নিয়ে আসছি, তখন সরল রেখাটা বক্ররেখার সাথে আরও বেশি মিলে যাচ্ছে। তো এই জিনিসটার মানে কি? সরল রেখাটা বক্ররেখার সাথে যত বেশি মিলে যাবে, সরল রেখার ঢাল আর এই বক্ররেখার ঢাল দুইটার ডিফারেন্স তত কমবে, মানে সরল রেখার ঢালটা বক্ররেখার ঢালের কাছাকাছি হবে।
তাহলে এই বিন্দুটাকে যদি আরও কাছে আনতাম তাহলে সরলরেখার ঢালটা বক্ররেখার ঢাল আরও বেশি কাছে আসতো। তো এই জায়গায় আসলে লিমিটের ধারণাটা চলে আসে যে দুইটা বিন্দুর মধ্যকার পার্থক্য যদি জিরোর কাছাকাছি চলে আসতো তাহলে আমি ওই দুইটা বিন্দুর সংযোগ যেই সরলরেখাটা পাইতাম সেইটার ঢাল আর ওই বক্ররেখার ঢালটা এক্স্যাক্টলি সমান হইতো। তো বিষয়টা কীরকম, বিষয়টা একটু আঁকি। যদি বিন্দু একটা এখানে হইতো আর একটা বিন্দু খুব কাছাকাছি হইতো, মনে করো এখানের এই বিন্দুটা মনে করো আমি লিখলাম এখানে, এটা হলো এক্স, আর এর থেকে সামান্য দূরত্বে আর একটা বিন্দু, এটা হলো এক্স প্লাস এইচ, মানে এক্সের থেকে এইচ পরিমাণ দূরত্বে, মানে সামান্য একটু দূরত্বে আমি আর একটা বিন্দু লিখছি। তাহলে খেয়াল করো, এর আগের দিন আমরা দেখছিলাম যে স্থানাঙ্ক ব্যবস্থা কেমনে লেখা যায়, যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই জিনিসটাকে আমি এমনি লিখতে পারি এক্স ওয়ান কমা এফ অফ এক্স ওয়ান, কারণ এফ অফ এক্স ওয়ান যেই কথা ওয়াই ওয়ান সে একই কথা। তাহলে এই বিন্দুটাকে আমরা কি লিখতে পারি, এক্স কমা এফ অফ এক্স, আর এই বিন্দুটাকে আমি লিখতে পারবো এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এই দুটা বিন্দুকে যদি সংযোগ করতাম তাহলে এই সংযোগ রেখার ঢাল কী হতো, উপরে ওয়াইয়ের পরিবর্তন নিচে এক্সের পরিবর্তন। তাহলে এম ইকুয়াল টু ওয়াইয়ের পরিবর্তনটা কি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর নিচে এক্সের পরিবর্তন, মানে এটা কি লিখলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু এর মানটা এফ অফ এক্স প্লাস এইচ, ওয়াই ওয়ান এর মানটা এফ অফ এক্স, আর নিচে এক্সের পরিবর্তন। তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই এক্স টুকে আমরা কি লিখছি এক্স প্লাস এইচ মাইনাস এক্স। এখন জিনিসটা চিন্তা করো, এই দুইটা বিন্দু যত কাছাকাছি আসতো আমি সেই সরলরেখার ঢালটা বক্ররেখার ঢালের তত কাছাকাছি পাইতাম। এর মানে এক্স আর এক্স প্লাস এইচ এর দূরত্বটা যত কম হইতো, এই দূরত্বটা যদি জিরোর কাছাকাছি হইতো তাহলে যে ঢালটা আসতো সেই ঢালটা এক্স্যাক্টলি আসলে এই বক্ররেখার ঢাল হইতো। তো এই জিনিসটাকে আমরা এমনি লিখি জিরোর কাছাকাছি যদি হইতো, এই দুইটা বিন্দু জিরোর কাছাকাছি হওয়ার মানে কি, এক্স আর এক্স প্লাস এইচ এর পার্থক্য জিরোর কাছাকাছি, এটার মানে কি, এটার মানে আসলে এইচ এর মানটা জিরোর কাছাকাছি। দেখো এইচ এর মানটা যদি জিরো হয় তাহলে এক্স আর এক্স প্লাস এইচ দুইটা সমান হয়ে যাবে। এইচ যদি জিরো হয় তাহলে এক্স আর এক্স প্লাস এইচ এই দুটা সমান, তার মানে এইচ যদি জিরোর কাছাকাছি যায় তাহলে এক্স আর এক্স প্লাস এইচ এই দুইটার দূরত্ব জিরোর কাছাকাছি যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা এমনি লিখি যে এক্স যদি জিরোর কাছাকাছি যায়, মানে এইচ যদি জিরোর কাছাকাছি যায়, তাহলে এটাকে আমি লিখব লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, নিচে এক্স প্লাস এইচ মাইনাস এক্স। এখন যদি আরেক লাইন করি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এই এক্স কাটা, তার নিচে থাকলো শুধু এইচ। দেখো এই যে ঢালটা আমরা বের করলাম, এই ঢালটাই কিন্তু আমার অ্যাকুরেটলি বক্ররেখার ঢালও। আমরা বলছিলাম এইচ এর পার্থক্য যদি এইচ যদি জিরোর কাছাকাছি যায় তাহলে সরলরেখার ঢালটা আর বক্ররেখার ঢালটা এক্স্যাক্টলি একই হয়।
তো এই জিনিসটাকেই আমরা গণিতের ভাষায় আমরা লিখি যেহেতু এখানে এক্সের পরিবর্তনটা খুবই ক্ষুদ্র এবং এক্সের ক্ষুদ্র পরিবর্তনে ওয়াইয়ের পরিবর্তনটাও ক্ষুদ্র, তাই আমরা এটাকে লিখি ডিওয়াই বাই ডিএক্স। আগে লিখতাম ডেল ওয়াই বাই ডেল এক্স, যেহেতু ক্ষুদ্র পরিবর্তন তাই ডেলের জায়গায় লিখতেছি ডিওয়াই বাই ডিএক্স, মানে ওয়াইয়ের ক্ষুদ্র এক্সের ক্ষুদ্র পরিবর্তনে ওয়াইয়ের ক্ষুদ্র পরিবর্তন ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, নিচে হলো এইচ। এই যে জিনিসটা আমরা পাইলাম এই জিনিসটাকে বলা হয় অন্তরীকরণের মূল নিয়ম। তাহলে অন্তরীকরণের মূল নিয়মটা আসলে অন্য কিছু না, এটা জাস্ট ঢাল বের করার একটা বিশেষ পদ্ধতি। এটাকে আমরা বলবো অন্তরীকরণের মূল নিয়ম। তো অন্তরীকরণের মূল নিয়মের সাহায্যে আমরা কয়েকটা জিনিসের মানে ডিফারেন্সিয়েশন মান বা কয়েকটা জিনিসের ঢাল কিরকম হবে সেটা একটু আমরা দেখি। মনে করো একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তো সাইন এক্সের গ্রাফটা কিরকম হয়? সাইন এক্সটার গ্রাফটা হলো এরকম। তো সাইন এক্সের অন্তরীকরণ বলতে কি বোঝায়? সাইন এক্সের অন্তরীকরণ বলতে বোঝায় সাইন এক্সের গ্রাফের প্রতিটা বিন্দুটা ঢাল নির্ণয় করা। তা আমরা যদি ঢাল নির্ণয় করতে চাই তাহলে আমরা কি ফর্মুলা দেখছিলাম? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, নিচে হলো এইচ, এইখানে হলো লিমিট এইচ টেন্স টু 0। এই ফর্মুলাটা আমরা দেখছিলাম। যদি এফ অফ এক্সের মানটা সাইন এক্স হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কী হবে? সাইন এক্স প্লাস এইচ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমরা মানটা বসাই। লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় বসাবো সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের জায়গায় বসাইলাম সাইন এক্স, নিচে হলো এইচ। আচ্ছা উপরে দেখো এই জিনিসটাকে আমি বলতে পারবো, এটাকে আমি মনে করলাম যে সি আর এতটুকু আমি মনে করলাম ডি। তাহলে বিষয়টা কি হলো? সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো 2 cos c প্লাস ডি বাই 2 এক্স প্লাস এইচ, এটার মানটা হলো সি, প্লাস ডি, ডি এর মানটা এক্স, ভাগ 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি এর মানটা হলো এক্স প্লাস এইচ মাইনাস ডি, ডি এর মানটা হলো শুধু এক্স, নিচে 2। আর এই নিচে আগের থেকে ছিল এইচ, আর এখানে ছিল লিমিট এইচ টেন্স টু 0। এখন আমি এই লিমিটগুলোকে আলাদা আলাদা করে দেব। আমি লিখলাম লিমিট এইচ টেন্স টু 0 কজ, এখানে দেখো একটা এক্স আর একটা এক্স, এই দুইটা এক্স মিলে 2x। তা 2xকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে শুধু এক্স,
আর থাকবে h/2 ইন্টু 2, এই দুইটাকে আমি আলাদা লিখলাম, ইন্টু লিমিট h টেন্স টু 0 সাইন, দেখো এই যে এক্স আর এই এক্স কাটা, তাহলে থাকবে h/2, সাইন h/2, নিচে আছে একটা h, যেহেতু সবগুলো গুণ আকারে আছে তাহলে এমনি লেখাই যায়। তাহলে এখন খেয়াল করো, এইখানে যদি আমি এইচ এর মানটা 0 বসায় দিই তাহলে কি আসে, cos x প্লাস 0 ইন্টু 2 লিমিট h টেন্স টু 0। দেখো h যদি 0-র কাছাকাছি যায়, h যদি 0-র কাছাকাছি যায় তাহলে h/2 এই মানটাও 0-র কাছাকাছি যাবে, তাহলে h টেন্স টু 0 লেখা যায় কথা, h/2 টেন্স টু 0 লেখা একই কথা, তাহলে এটাকে আমি h/2 টেন্স টু 0 লিখলাম। আর এখানে উপরে ছিল সাইন h/2, নিচে আমি জোর করে লিখলাম h/2, শুধু h ছিল, আমি একটা মানে হাফ নিচে বেশি নিছি, তাহলে এখানে একটা হাফ গুণ দিতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু cos x প্লাস 0, তাহলে এখানে হবে cos x প্লাস এই যে 2 আর এই 2 কাটা, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, এইটাকে আমরা লিমিটের সূত্রে পড়ছিলাম যে লিমিট h দিয়ে আমরা ঠিক পড়ছিলাম না, আমরা এটাকে x দিয়ে পড়ছিলাম, x টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1। তাহলে h/2 এটাকে যদি আমি x চিন্তা করতাম তাহলে এতটুকু x এতটুকু x, তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন x/x, এই মানটা হলো 1। তাহলে ইন্টু 1, এখানে শুধু cos x। তাহলে দেখো সাইন x এর যেটা ঢাল, আমরা অন্তরীকরণ বলতে কি বুঝবো, ঢাল বুঝবো, তাহলে সাইন x এর ঢালের মানটা হলো cos x। এই জিনিসটা গ্রাফের থেকেও দেখা যায়, আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করলাম না, তো পরবর্তীতে কোনো একদিন আমরা আলোচনা করবো যে গ্রাফ থেকেও কেমনি বোঝা যায় যে সাইন x এর যে ঢাল, সেই ঢালটা আসলে cos x হয়। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা ফাংশনের উদাহরণ দেখি। মনে করো একটা ফাংশন আছে f(x) ইকুয়াল টু x টু দি পাওয়ার n। আমরা চাচ্ছি এই ফাংশনটার ঢাল নির্ণয় করতে। এই ফাংশনটার ঢাল নির্ণয় করা মানে কি, dy/dx নির্ণয় করব। তাহলে f(x প্লাস h) কি হবে, এইটা হবে x প্লাস h হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখলাম dy/dx ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f(x প্লাস h মাইনাস f(x) নিচে h। আচ্ছা একটু দেরি হলো, এখন লিমিট h টেন্স টু 0 f(x প্লাস h) এর জায়গায় এই মানটা বসাই দিলাম যে x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n, নিচে হলো h।
আচ্ছা, এখন একটু চিন্তা করো, এই যে এক্স প্লাস এইচ, এই জিনিসটাকে আমি ধরলাম ওয়াই, যে এক্স প্লাস এইচ এই জিনিসটাকে আমি ওয়াই মনে করলাম। তাহলে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, এটা হলো ওয়াই টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এইচ এর মানটা যদি 0 হইতো তাহলে এক্স এর মানটা কত হইতো? ওয়াই হইতো। তাহলে এইচ এর মান যদি 0-র কাছাকাছি যায় তাহলে এক্স এর মানটা ওয়াই এর কাছাকাছি যাবে। তো এইটাকে আমরা এমনি লিখতে পারি যে লিমিট এইচ এর মান 0-র কাছাকাছি যায় তাহলে এক্স এর মান ওয়াই এর কাছাকাছি যাবে, এক্স টেন্স টু ওয়াই। আর এখানে দেখলাম ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। আর এখান থেকে আরেকটা জিনিস দেখো, এক্স প্লাস এইচ ইকুয়াল টু ওয়াই, তাহলে এইচ ইকুয়াল টু কী হবে? এইচ ইকুয়াল টু তাহলে ওয়াই মাইনাস এক্স, তাহলে এইচের জায়গায় আমি লিখবো ওয়াই মাইনাস এক্স। একটু মনে করে দেখো, আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম লিমিটে, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই জিনিসটা যদি হয় এ, সরি একটু ঝামেলা হয়েছে আমাদের। এই জিনিসটাকে আমরা এমনি লিখি যে এটাকে, যে এইচ যদি 0-র কাছাকাছি যায় তাহলে এখানে এক্স ওয়াইয়ের কাছাকাছি যায়, এটা না লিখে আমরা লিখব ওয়াইটা এক্সের কাছাকাছি যায়। মানে এইচ যদি 0 হইতো তাহলে ওয়াই হইতো এক্স, তাহলে এইচ যদি 0-র কাছাকাছি যায় তাহলে ওয়াইটা এক্সের কাছাকাছি যায়। তাহলে এই জায়গাটা আমরা লিখব ওয়াই টেন্স টু এক্স। তাহলে দেখো এটার সাথে মিলে গেছে, যে এখানে ছিল এক্স যদি এ এর কাছাকাছি যায়, এখানেও সেটাকে যদি এক্স মনে করতাম আর এটাকে যদি এ মনে করতাম, তাহলে ওয়াই টেন্স টু এক্স মানে এক্স যদি এ এর কাছাকাছি যায়। আর নিচে ছিল এক্স মাইনাস এ, এখানে যেরকম ওয়াই মাইনাস এক্স, মানে ওয়াইটাকে আমি এক্স মনে করতেছি আর এক্সটাকে আমি এ মনে করতেছি। তাহলে এটাকেও কিন্তু এরকম সিমিলারলি লেখা যাবে যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখলাম যে এক্স টু দি পাওয়ার এন এইটার ঢাল, এটার ঢালটাকে আমরা এমনি লিখি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু যেহেতু এফ অফ এক্স, আর এফ অফ এক্সকে আমরা বলি ওয়াই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এই জিনিসকে আমরা লিখতে পারবো ডি এক্স টু দি পাওয়ার এন বাই ডিএক্স। এইটা হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার এন এই ফাংশনটার ঢালটা হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এরকম করে আমরা মূল নিয়মে বিভিন্ন রকম ফাংশনের অন্তরীকরণ বের করতে পারি, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য কয়েকটা মনে রাখবো যেগুলো আমরা সরাসরি ইউজ করব। তো চলো দেখি আমরা কোনগুলো মনে রাখবো। তো নাম্বার 1, আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন। দেখো মনে করো ডিওয়াই বাই ডিএক্স আমরা এতক্ষণ নির্ণয় করতেছিলাম, ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই যেহেতু এফ অফ এক্স, ডিওয়াই বাই ডিএক্স এই কথা, ডি এফ অফ এক্স বাই ডিএক্স একই কথা। আর এফ অফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে আমরা লিখব ডি সাইন এক্স অফ ডিএক্স
এফ অফ এক্স যদি কজ এক্স হয় তাহলে আমরা লিখব ডি কজ এক্স বাই ডিএক্স। এফ অফ এক্স যদি সাপোজ মনে করি এফ অফ এক্স জিনিসটা হলো আমার নাম সাফ ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা এই ডিওয়াই বাই ডিএক্সকে লিখব ডি অফ সাফ ওয়ান বাই ডিএক্স, এরকম। তো আমরা এই জিনিসগুলো মোটামুটি মনে রাখবো যে ডিডি এক্স অফ সাইন এক্স, এই ডি সাইন এক্স বাই ডিউ এক্স এই জিনিসটাকে আমরা পড়া হয় ডিডি এক্স অফ সামথিং। এই ডিডি এক্স এটাকে একটা অপারেটর বলি, আমরা বলি এটা একটা অপারেটর। অপারেটরটার কাজ হলো এইখানে যে আছে এর সাপেক্ষে এই জায়গায় যে বসবে তার পরিবর্তন গণনা করা। দেখো আমি যখন লিখছিলাম ডিওয়াই বাই ডিএক্স এটা কি বোঝাচ্ছিল? এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। তো এইখানে আমি এই যে ডি এক্স একটুকু যদি আমি একটা অপারেটর চিন্তা করতাম তাহলে অপারেটরটাকে আমি এমনি লিখলাম যে ডি নিচে ডিএক্স আর এখানে একটা ফাঁকা ঘর রাখলাম। আমি বললাম এই অপারেটরটার কাজ হলো এইখানে যেই ভদ্রলোক আছে এই ভদ্রলোকের সাপেক্ষে এই ঘরের মধ্যে যে বসবে তার পরিবর্তনের হার গণনা করা। তাহলে আমরা লিখব এই জিনিসটাকে আমরা এমনি পড়ি ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। এটা আমরা নিজেরাই বের করে দেখছি। তো এরকম কয়েকটা তোমরা নিজেরা বের করবা, আমি একটু লিখে রাখি, বইয়ের মধ্যেও আছে, এগুলো আমরা একটু মুখস্থ রাখবো। ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স तीन नंबर डी डी एक्स ऑफ tan x इक्वल टू sec स्क्वायर एक्स। 4 नंबर डी डी एक्स ऑफ sec x इक्वल टू sec x tan x। 5 नंबर डी डी एक्स ऑफ cosec x equal to minus cosec x into cot x। 6 number ddx of cot x equal to minus cot square x। 7 number ddx of x to the power n equal to n into x to the power n minus 1। 8 number ddx of e to the power x equal to e to the power x। 9 number ddx of a to the power x এটা হলো a to the power x ln a। 10 নম্বর হলো ddx of ln x equal to 1 by x। 11 নম্বর ddx of log a ভিত্তিক x equal to 1 by a
লগ এ ভিত্তিক ই। এই 11টা আমরা একটু মনে রাখবো, এগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। এগুলোর প্রত্যেকটাকেই তোমরা মূল নিয়মে অন্তরীকরণের সাহায্যে বের করবা। বইয়ের মধ্যে দেওয়া আছে, তো বইয়ের থেকে তোমরা একটা সাহায্য নিতে পারো। তাছাড়া এই কয়টা আমাদের মুখস্থ রাখতে হবে। এটাকে অর্ঘ্যভাইয়ের ভাষায় হলো টিটিএম। টিটিএম মানে হলো টান টান মুখস্থ, ঠিক আছে? এখন আমরা এটার সাহায্যে দু একটা অঙ্ক দেখি। আমরা তো মূল নিয়মের অন্তরীকরণ দেখলাম। তাহলে দেখো, মনে করো একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 7। এখন প্রশ্ন করলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের এটা আগের মুখস্থ ফর্মুলা, যে আমরা যেটা মুখস্থ করছিলাম, এই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা লিখলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াইয়ের মানটা বসাইলাম ডি এক্স টু দি পাওয়ার 7 নিচে ডিএক্স। তাহলে এই মানটা কত? 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1, 7 এক্স টু দি পাওয়ার 6। এখন বিষয়টা হলো, এরকম যেই ফাংশনগুলো আছে এগুলো খুব সহজে করে ফেলা যায়, কিন্তু ঝামেলাটা বাজে অন্য জায়গায়। মনে করো একটা ফাংশন এরকম আছে যে এফ অফ এক্স, এই ফাংশনটা আবার দুইটা ফাংশনের গুণফল, যেটা আবার ইউ অফ এক্স আর ভি অফ এক্স, এই দুইটা ফাংশনের গুণফল। এইরকম যখন কোনো ফাংশন থাকে তখন একটা ঝামেলা বাঁধে। তখন আসলে এরকম সরাসরি কোনো রুল আমরা ইউজ করতে পারতেছি না আমাদের চেনা জানা রুলগুলোর মধ্যে। তো আমরা চেষ্টা করব এইটার জন্য আর একটা রুল তৈরি করতে। চলো বিষয়টাকে একটু দেখা যাক। ফার্স্টটা ধরে নেই যে এফ অফ এক্স এটা হলো ইউ অফ এক্স। আচ্ছা, ফার্স্ট আমরা একটা উদাহরণ দেখি যে এরকম ফাংশন কি হইতে পারে, যে এটা আসলে ফাংশন দিয়ে বললে আসলে জিনিসটা বোঝা যায় না। মনে করো একটা ফাংশন আছে এরকম যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ইন্টু লন এক্স। দেখো, সাইন এক্স এইটা একটা ফাংশন, লন এক্স এইটা একটা ফাংশন। এই দুইটা ফাংশনের গুণফল মিলে আর একটা ফাংশন। এইটাকে আমরা এমনি লিখি যে এফ অফ এক্স, এইটা হলো ইউ অফ এক্স, এইটা হলো ভি অফ এক্স। তো এইরকম কাহিনিগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি, যেহেতু কোনো ডিফারেন্সিয়েট ফর্মুলা আমাদের জানা নাই, তো আমরা চেষ্টা করব এইরকম যেই সমস্ত মানে আকারগুলো আছে, মানে এইরকম রূপ যেগুলো দেখব, এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা একটা ফর্মুলা তৈরি করতে। তো ফার্স্টে ধরো, মনে করো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স, এটা একটা ফাংশন। তো আমাদের অন্তরীকরণ বের করার জন্য যেটা মূল নিয়ম ছিল, এই মূল নিয়মে আমরা ফিরে যাব। তো মূল নিয়মে যেহেতু এফ অফ এক্স প্লাস এইচ আমাদের দরকার, তো আমরা লিখলাম যে এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এটা কী হবে? এটা হবে ইউ অফ এক্স প্লাস এইচ ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স প্লাস এইচ। তাহলে আমরা লিখলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, নিচে হলো এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা আমি বসাইলাম। এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা হলো ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস, এখানে এফ অফ এক্স এর মানটা বসাইলাম যে ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স, আর নিচে আগের থেকে ছিল এইচ। তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু 0। এখন আমার একটা জিনিস করতে মন চাইল যে আমি এখানে ইউ অফ এক্স প্লাস এইচ লিখলাম, এইখান থেকে আমি এই জিনিসটাকে বিয়োগ করব, ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স। এখন এই জিনিসটা তো বিয়োগ আকারে ছিল না, আমি এটাকে আমার মানে নিজের ইচ্ছায় নিয়ে আসছি। তাহলে এটাকে আবার প্লাস করে দেওয়া লাগবে। তো আমি আবার লিখলাম প্লাস ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স। আর এইখানে আগে যে জিনিসটা ছিল ওইটাই আমি লিখলাম মাইনাস ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স। আর নিচে ছিল এইচ। এখন আমি একটা কাজ করব, এই যে দেখো এই এইচটা এতটুকুর নিচেও ভাগ আকারে আছে, আবার এতটুকুর নিচেও ভাগ আকারে আছে। তো আমি এই দুটাকে আলাদা করে দেব। আমি আলাদা করে দিয়ে আমি লিখলাম যে লিমিট এইচ টেন্স টু 0 ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স, নিচে এইচ। এখানে ছিল প্লাস চিহ্ন, আমি এখানে প্লাস দিলাম। লিমিট এইচ টেন্স টু 0 ইন্টু ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স, নিচে হলো এইচ। আচ্ছা, এই লাইনটাকে আমরা একটু কপি করে অন্য একটা পেজে নিই। এখন দেখো এই জায়গার থেকে আসলে কি কমন যায়, এখানে আছে ইউ অফ এক্স প্লাস এইচ, এইখানেও আছে ইউ অফ এক্স প্লাস এইচ। তাহলে ইউ অফ এক্স প্লাস এইচ আমি কমন নিতে পারবো। তাহলে এখানে আমি লিখলাম লিমিট এইচ টেন্স টু 0 ইউ অফ এক্স প্লাস এইচ, এটা কমন নিলাম। তাহলে উপরে কি থাকলো ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভি অফ এক্স আর নিচে হলো এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু 0। এখন দেখো এইখান থেকে কি কমন যায়, এখানে আছে ভি অফ এক্স, এখানেও আছে ভি অফ এক্স, আমি ভি অফ এক্সটাকে কমন নিতে পারবো। তাহলে এখানে আমি ভি অফ এক্সকে কমন দিলাম। তাহলে ইউ অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ অফ এক্স, নিচে এইচ। এখন আমি লিমিটগুলোকে আবার একটু আলাদা আলাদা করে দেবো, এইটার জন্য লিমিট দেবো, এইটার জন্য লিমিট দেবো। তাহলে আমরা লিখলাম লিমিট এইচ টেন্স টু 0 ইউ অফ এক্স প্লাস এইচ
ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভি অফ এক্স নিচে এইচ প্লাস এখানেও আমি আলাদা করে দিলাম লিমিট এইচ টেন্স টু 0 ভি অফ এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 ইউ অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ অফ এক্স নিচে হলো এইচ। তাহলে দেখো এইখানে যদি আমি এইচ এর মানটা 0 বসাই তাহলে এখানে শুধুমাত্র ইউ অফ এক্স থাকবে, ইউ অফ এক্স। আর এই জিনিসটা মনে করে দেখো, আমরা এই জিনিসটাই শিখছিলাম ডি ভি বাই ডি এক্স। আর এইখানে যদি এইচ এর মান 0 বসাই তাহলে এটা ভি অফ এক্সই থাকবে। আর এতটুকু জিনিসকে আমরা অন্তরীকরণের মূল নিয়মে দেখছিলাম, এটা হলো ডি ইউ বাই ডি এক্স। তাহলে আমাদের লাস্টলি কি দাঁড়াইলো? আমাদের দাঁড়াইলো যে যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স ইকুয়াল টু ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স, তাহলে এইটার অন্তরীকরণ ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু হবে ইউ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ ভি অফ এক্স প্লাস ভি অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ ইউ অফ এক্স। এই জিনিসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা, এটাকেই বলে ইউভি ফর্মুলা। তো এখানে তো দুইটা ফাংশন, কোনো সময় কি এরকম হতে পারতো না যে এফ অফ এক্স এই জিনিসটা তিনটা ফাংশনের গুণফল, ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স ইন্টু ডাব্লিউ অফ এক্স। তখন আসলে নিয়মটা কীরকম হইতো? তা আমরা একটু এখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো ফাংশন ছিল দুইটা, আমি কি করছি, একটা ফাংশনকে এখানে ফিক্সড রাখছি, তার সাথে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ গুণ করছি, তারপরে দ্বিতীয় ফাংশনটাকে ফিক্সড রাখছি, এর সাথে প্রথম ফাংশনের অন্তরীকরণ গুণ করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে যখন আমি ডিডিএক্স অফ এফ অফ এক্স করবো, তখন ফার্স্ট কী করব, দুইটাকে ফিক্সড রাখবো, তার সাথে একটার অন্তরীকরণ গুণ করব। তাহলে ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স, এই দুটোকে ফিক্সড রাখলাম, এর সাথে গুণ করব ডাব্লিউ অফ এক্স প্লাস, এখন অন্য দুইটাকে ফিক্সড রাখবো, সাপোজ আমি ইউ অফ এক্স আর ডাব্লিউ অফ এক্স এই দুটাকে ফিক্সড রাখলাম, এর সাথে গুণ দিব ভি অফ এক্স এর অন্তরীকরণ। এরপরে ভি অফ এক্স আর ইউ অফ এক্স এই দুটাকে ফিক্স রাখবো, এর সাথে গুণ দিব ডাব্লিউ অফ এক্স, সরি একটু ভুল হয়েছে, এখানে আমি ইউ অফ এক্স আর ভি অফ এক্সকে ফিক্স রাখছিলাম, এখানে ইউ অফ এক্স আর ডাব্লিউ অফ এক্সকে ফিক্স রাখছি, তাহলে এখানে ভি অফ এক্স আর ডাব্লিউ অফ এক্সকে ফিক্স রাখবো, ডাব্লিউ অফ এক্স গুণ দিব হলো ইউ অফ এক্সের অন্তরীকরণ। তো এরকমভাবে আসলে 4-5টা গুণ আকারে থাকলেও একই রুল অ্যাপ্লাই করা যায়। তো আমরা এটা দিয়ে চটপট 2-1টা ম্যাথ দেখে ফেলি। মনে করো
দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ইন্টু লন এক্স। তাহলে এইটাকে আমি মনে করলাম ইউ অফ এক্স, আর এইটাকে আমি মনে করলাম ভি অফ এক্স। তাহলে আমাদের যেটা ফর্মুলা ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু কী হবে, প্রথমে এইটাকে ফিক্সড রাখবো, তাহলে এক্স কিউব একে আমি ফিক্স রাখলাম। এরপর অন্তরীকরণ করব এই ভিটার, ভি অফ এক্সের অন্তরীকরণ, তাহলে ডিডিএক্স অফ লন এক্স প্লাস, এখন ভিটাকে ফিক্সড রাখবো, তাহলে লন এক্সকে ফিক্সড রাখলাম, তাহলে এখানে হলো ডিডিএক্স অফ এক্স কিউব। তাহলে দেখো এক্স কিউবের জায়গায় এক্স কিউব থাকলো, লন এক্সের অন্তরীকরণ আমরা পড়ছিলাম 1/x। ওই যে এখানে যে 11-12টার সূত্র দেখছিলাম যেগুলো আমরা মনে রাখবো, ওর মধ্যে লন এক্সেরটাও ছিল, তো লন এক্সটা পড়ছিলাম 1/x প্লাস, এখানে লন এক্সটা ফিক্সড, এক্স কিউবকে আমরা চিন্তা করতে পারি এক্স টু দি পাওয়ার এন, তো এইটার ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান মানে হলো 2, তাহলে এখানে আসলো এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার লন এক্স, এটাই অ্যান্সার। তো আমরা আরেকটা ম্যাথ দেখি, যেটা মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স। তাহলে একটুকে আমি মনে করলাম ইউ, এটাকে আমি মনে করলাম ভি, এটাকে আমি মনে করলাম ডাব্লু। তাহলে আমার কাজ কি, ডিডিএক্স অফ এফ অফ এক্স, যে কোনো দুইটাকে ফিক্সড রাখবো। প্রথমে আমি ইউ আর ভিকে ফিক্সড রাখলাম, তাহলে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স এই দুইটা ফিক্সড। এরপরে লন এক্সের অন্তরীকরণ প্লাস, এখন অন্য দুইটাকে ফিক্সড রাখবো, এখন এই দুইটাকে আমি ফিক্সড রাখলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স আর লন এক্স। এখন তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ, এখন আমি এই দুইটাকে ফিক্সড রাখবো, তাহলে এক্স স্কোয়ার আর লন এক্স এই দুইটা ফিক্সড, এর সাথে অন্তরীকরণ হবে ই টু দি পাওয়ার এক্সের, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, লন এক্সের অন্তরীকরণ হলো 1/x প্লাস ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হলো 2x, এখানে এক্স স্কোয়ার প্লাস লন এক্স, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, এইটাই অ্যান্সার। এখন বিষয়টা আর একটু কমপ্লিকেটেড হলো, যদি কোনো সময় এরকম হয়, ফাংশনকে এরকমভাবে থাকতে পারে না, একটা ফাংশন মনে করো এফ অফ এক্স, আগে ছিল সাইন এক্স আর লন এক্স, মনে করো আমি আগে দেখছিলাম যে এরকম একটা ফাংশন সাইন এক্স আর লন এক্স দুইটা ফাংশনের গুণফল। ভাইয়া এরকম কি হতে পারে না দুইটা ফাংশনের ভাগফল, যে উপরে সাইন এক্স নিচে লন এক্স, এরকম কোনো ফাংশন হতে পারে না? অবশ্যই পারে। তো এইরকমগুলো ক্ষেত্রে আমরা অন্তরীকরণ কেমনে করবো, মানে এইরকম ফাংশনগুলোর ঢাল আমরা কেমনে বের করবো? তাহলে দেখো এই উপরে যেটাকে আছে এটাকে আমি চিন্তা করলাম ইউ অফ এক্স, আর নিচে যেটা আছে এটাকে আমি চিন্তা করলাম ভি অফ এক্স। তাহলে সে আবার একই রকম এফ অফ এক্স প্লাস এইচ, এটা কি হবে ইউ অফ এক্স প্লাস এইচ, নিচে হবে হলো ভি অফ এক্স প্লাস এইচ। তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স equal to limit h tends to 0
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নিচে এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা কী হবে? প্রথমে দেখলাম লিমিট এইচ টেন্স টু 0, এরপর এই যে এইচ এটাকে আমি এমনি লিখলাম 1/h ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা বসাইলাম ইউ অফ এক্স প্লাস এইচ নিচে ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের মানটা বসাইলাম ইউ অফ এক্স নিচে হলো ভি অফ এক্স। এখানে 1/h লিমিট এইচ টেন্স টু 0 1/h। এখন আমি এখানে লসাগু করলাম ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স মাইনাস ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ইউ অফ এক্স। আর নিচে থাকলো ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স। এখন আমি লিমিটটাকে একটু আলাদা করে দিই। দেখো এটাকে আমি এমনি লিখতে পারি না যে লিমিট এইচ টেন্স টু 0 1/v of x plus h into v of x। এটার সাথে গুণ আকারে লিখলাম লিমিট h টেন্স টু 0 1/h into u of x plus h into v of x minus v of x plus h into u of x। এমনি তো লেখাই যায়। তাহলে এই লাইনটাকে আমরা একটু কপি করে অন্য একটা জায়গায় নেই। যেহেতু ঝামেলা হয়েছে আমরা এটাকে এগুলা মনে করো নাই যে আমার এই নিচের থেকে আমার ক্যালকুলেশন উপরে এগুলা বাদ। এখন দেখো এই জায়গাটুকের ক্ষেত্রে আমি যদি এইচ এর মানটা 0 বসাইতাম তাহলে কি হইতো 1/v of x into v of x into limit h tends to 0 u of x plus h into v of x minus v of x plus h into u of x আর নিচে আছে হলো h। দেখো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারবো 1/v of x to 1/v of x এই জিনিসটার হোল স্কোয়ার। এখন এই জিনিসটার দিকে একটু খেয়াল করো, এই লাইনটা এক্স্যাক্টলি একই রকম না, এক্স্যাক্টলি ওরা ঠিক না। আগেরবার যখন আমরা ফাংশনটা এরকম নিছিলাম যে এফ অফ এক্স
ইকুয়াল টু ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স। তখন এরকম একটা লাইন আমাদের আসছিল যে লিমিট এইচ টেন্স টু 0 ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স প্লাস ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ অফ এক্স, আর নিচে আসছিল হলো এইচ। এরকম একটা লাইন আমাদের আসছিল। তো এইখানে দেখো, তো আমরা একটু দেখি যে আমাদের কোথায় আসছিল লাইনটা। আচ্ছা, আমরা এটা বাদ দিই, আমরা একটু ভালো করে প্রমাণ করার চেষ্টা করি, শর্টকাটের মধ্যে গেলাম না। এখানে লিখলাম লিমিট এইচ টেন্স টু 0। এখন আমি এই এইচটাকে এই দুইটার নিচে ভাগ দিয়ে দেব। আচ্ছা, দুইটার নিচে ভাগ দেওয়ার আগে আমরা একটা কাজ করি। যেখানে লিখলাম ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স। এখন আমার সে আবার আগের মতো মন চাইলো এখান থেকে ইউ অফ এক্স আর ভি অফ এক্সটাকে বাদ দিতে। তো যেহেতু এই জিনিসটা ছিল না, তাই এটাকে প্লাস করতে হবে, প্লাস ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স। আর আগে যেটা ছিল সেটা লিখলাম ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ইউ অফ এক্স, আর নিচে হলো এইচ। তাহলে এখানে 1 বাই ভি অফ এক্স এইটার হোল স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্স টু 0। এখন দেখো, আমি একটু একবারে লিখব। এই জায়গায় যে জিনিসটা আছে, এইটাকে, আচ্ছা একবার না লিখে আমি এই লাইনটাকে একটু সাজায় লিখি। ইউ অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি অফ এক্স মাইনাস ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স। এইটার নিচে ভাগ দিলাম এইচ দিয়ে, প্লাস লিমিট এইচ টেন্স টু 0। এখানেও আমি এইচ দিয়ে নিচে ভাগ দিলাম ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স মাইনাস ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ইউ অফ এক্স, নিচে হলো এইচ। তো এই লাইনটাকে আমরা একটু কপি করে অন্য একটা পেজে নেই। এখানে ছিল 1 বাই ভি অফ এক্স এইটার স্কোয়ার। দেখো, এইখানে ভি অফ এক্স আছে, এখানেও ভি অফ এক্স আছে, তাহলে এখান থেকে ভি অফ এক্স কমন যাবে। তাহলে আমি এটাকে একবারে লিখতে পারবো। তো এখানে যদি ভি অফ এক্স কমন নিতাম তাহলে কি হইতো, লিমিট এইচ টেন্স টু 0 ইউ অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ অফ এক্স বাই এইচ। যে জিনিসটাকে আমি লিখতে পারবো যে ডি ইউ বাই ডি এক্স। তাহলে এটাকে আমি একবারে লিখলাম যে ভি অফ এক্স ইন্টু ডি ইউ বাই ডি এক্স, আগের মতো। আচ্ছা, এইখানে দেখো প্লাস আছে, আমি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে এখানে একটা মাইনাস হবে। এখানে একটা মাইনাস হলে দেখো এখানে কি হয়, লিমিট এইচ টেন্স টু 0, তখন এই জিনিসটা আগে চলে আসবে, ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ইউ অফ এক্স মাইনাস ইউ অফ এক্স ইন্টু ভি অফ এক্স প্লাস এইচ।
সরি ভিউ অফ এক্স, এটা এক্স প্লাস এইচ না, আর নিচে হলো এইচ। তাহলে এখানে 1/v অফ এক্স তার হোল স্কোয়ার, তাহলে এখানে ভি অফ এক্স ইন্টু du/dx মাইনাস, দেখো এখান থেকে আমি ইউ অফ এক্সটাকে কমন নিতে পারি। তাহলে এখানে যদি ইউ অফ এক্স কমন নিতাম তাহলে কী থাকতো, লিমিট এইচ টেন্ডস টু 0 ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভি অফ এক্স বাই এইচ। তাহলে এটাকে আমি লিখতে পারতাম dv/dx। তাহলে দেখো ফাইনালি আমরা এটা লিখতে পারি যে ভি অফ এক্স ইন্টু du/dx মাইনাস ইউ অফ এক্স ইন্টু dv/dx, আর নিচে হলো ভি অফ এক্স এইটার স্কোয়ার, ভি অফ এক্সের স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা ফাইনালি একটা সূত্র দাঁড় করাইলাম যে যদি অন্য একটা পেজে লিখি যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি ইউ অফ এক্স বাই ভি অফ এক্স হয়, তাহলে আমরা লিখতে পারবো ddx অফ এফ অফ এক্স ইকুয়াল টু ভি অফ এক্স এইটার স্কোয়ার to v of x ddx of u of x minus u of x into ddx of v of x। এই জিনিসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশনের u/v এর ফর্মুলা। তো চলো চটপট করে আমরা এটা একটা অঙ্ক দেখি। মনে করো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স, নিচে আছে 1 প্লাস কজ এক্স। তাহলে উপরে যে জিনিসটা আছে এটাকে আমি চিন্তা করলাম ইউ, আর নিচে যে জিনিসটা আছে এটাকে আমি চিন্তা করলাম ভি। তাহলে ddx অফ এফ অফ এক্স ইকুয়াল টু নিচে ভি অফ এক্সের স্কোয়ার, তাহলে 1 প্লাস cos x এটার স্কোয়ার। তাহলে উপরে হবে প্রথমে গুণ হবে ভিউ অফ এক্স, তাহলে 1 প্লাস cos x ইন্টু ইউ অফ এক্সের ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ ইউ অফ এক্স, ইউ অফ এক্সটা হলো এক্স প্লাস সাইন এক্স মাইনাস প্রথমে গুণ হবে ইউ অফ এক্স, তাহলে এক্স প্লাস সাইন এক্স, এর সাথে গুণ আছে ভি অফ এক্সের ডিফারেন্সিয়েশন, তাহলে 1 প্লাস কজ এক্স। নিচে যেটা আছে এটাকে এমনি রাখলাম 1 প্লাস কজ এক্স এটার স্কোয়ার, আর এখানে ছিল প্রথমে ছিল 1 প্লাস কজ এক্স। এখন এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, দেখো এক্সের ডিফারেন্সিয়েট করলে মান হবে 1। কেন 1 হয় এটাকে আমি এমনি চিন্তা করতে পারি ddx অফ এক্স টু দি পাওয়ার 1, তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, যেটা হলো 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এটার মানটা 1। তাহলে এক্সের ডিফারেন্সিয়েট করলে মান আসবে হলো 1, আর সাইন এক্সের জন্য আসবে হলো কজ এক্স। তাহলে আমি এখানে লিখতে পারবো 1 প্লাস কজ এক্স মাইনাস এখানে এক্স প্লাস সাইন এক্স এটাকে এমনি রাখলাম, আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, দেখো 1কে ডিফারেন্সিয়েট করলে মান আসবে 0, কারণ
এক্সের সাপেক্ষে ধ্রুবকের কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে ফার্স্টে আসবে 0, আর কজ এক্সেরটা আমরা দেখছিলাম মাইনাস সাইন এক্স। তাহলে এটাকে যদি আরেকটু সাজাই গোছাই লিখি, তাহলে 1 প্লাস কজ এক্স এটার স্কোয়ার, আর এই যে মাইনাস আর এই যে মাইনাস, এই দুইটা মাইনাস মিলে প্লাস, এখানে এক্স প্লাস সাইন এক্স, নিচে হলো 1 প্লাস কজ এক্স এটার স্কোয়ার। এইটাই আমাদের অ্যান্সার।